গত 4 বছরে এটা 3 নম্বর ট্রান্সফার ছিল। বাবার সাথে আমরা 5 জন। আমরা 4 ভাই বোন এবং মা বাবা। এইভাবে জিনিসপত্র নিয়ে আমাদের প্রতিবার যেতে হতো এক জায়গা থেকে আরেক জায়গা। এতে আমরা সকলেই বিরক্ত হয়ে উঠেছিলাম। সবচেয়ে বেশি সমস্যা হতো বারবার স্কুল চেঞ্জ করার। নতুন পরিবেশ, নতুন মানুষ। যতক্ষণে আমরা মানিয়ে নিতাম, বাবার আরও একটা নতুন জায়গায় ট্রান্সফার হয়ে যেত। এইবারে বাবার ট্রান্সফার শহর থেকে অনেক দূরে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে হয়েছিল। আমরা 4 জন খুবই বিষণ্ণ ছিলাম। একই তো গ্রাম, তাও আবার লোকালয়ের থেকে দূরে। হয়তো স্কুলও থাকবে না, থাকার জায়গাও কেমন হবে কে জানে। তারপর আমরা 4 জন ছোটখাটো বাড়িতে থাকতেও পারতাম না। বাবা বলেছিলেন, ভারতবর্ষের ডাক বিভাগের পক্ষ থেকে একটা বাংলো ঠিক করে দেওয়া হয়েছে, কোনো অসুবিধা হবে না। বিষণ্ণ মন নিয়ে আমরা আমাদের বাড়ি ছাড়লাম আর পাহাড়ের জন্য বেরিয়ে পড়লাম। আমাদের 4 জন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় আমি, রবি। তারপর আমার থেকে ছোট সুচিন, আর আমাদের 2 বোন, একজন বিনি যার বয়স 14, আর আমার সবচেয়ে ছোট বোন সোনি। বিনি আমাদের 4 জনের মধ্যে সব থেকে বেশি চঞ্চল ছিল। সে খেলাধুলা করতে খুব ভালোবাসত। সারাক্ষণ হাসি ঠাট্টা, গল্প গুজব, সকলকে বিরক্ত করা, এটাই ছিল ওর প্রতিদিনের কাজ। আমরা নতুন বাংলায় পৌঁছে গেলাম। আমরা যতখানি ভেবেছিলাম কে যেতে না পারে। বাচ্চাদের নিয়ে আপনি এত ভাবছেন কেন? আমি বলতে চাইছি, বাচ্চা বা বড় কেউ যেন বাংলোর অন্যদিকে না যায়। যতটা জায়গা পরিষ্কার রয়েছে ততটুকু জায়গায় যেন ব্যবহার করে, বুঝেছেন? কিন্তু কেন? কি এমন রয়েছে ওখানে? কিছুই না, বহু বছর ধরে ওটা পড়ে আছে। বেশিরভাগ জায়গায় ভেঙে চুরে গেছে। কোনো দুর্ঘটনা যাতে না হয় সেই জন্যেই আমি সাবধান করে দিচ্ছি। বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। উনি নিজের লাঠি ঠুকে ফিরে যেতে লাগলেন। আপনি এই বাংলোতে থাকেন না? আমার মা আবার প্রশ্ন করলেন। না না, আমি তো এই পাশেই একটা ছোট্ট বস্তিতে থাকি। এখান থেকে খুব একটা দূরে নয়। যদি কখনো প্রয়োজন হয় আমাকে ডাকবেন। আমরা ঘুরে ঘুরে গোটা বাড়িটা পরীক্ষা করতে লাগলাম। বাবা আর মা ঘরের জিনিসপত্রগুলো গুছিয়ে রাখতে ব্যস্ত হয়ে পড়লেন। এত বড় বাংলোয় মোটামুটি 20টার মতো ঘর ছিল, যার মধ্যে থেকে 10টা বন্ধ ছিল বা খুব খারাপ অবস্থায় ছিল। বাকি 10টার মধ্যে আমরা 4টে নিজেদের মধ্যে পছন্দ করে নিয়েছিলাম। বাকি পড়ে থাকা ঘরগুলোর মধ্যে জিনিসপত্র রাখা হয়েছিল। তারপরেও 2টো ঘর বাকি ছিল। এই 2টো ঘর আমার 2 বোন নিয়ে নিয়েছিল খেলাধুলো করার জন্য। আমাদের অ্যাডমিশন গ্রামেরই একটা স্কুলে করিয়ে দেওয়া হলো। বাবার পাওয়া সরকারি গাড়ি চড়ে আমরা প্রায়ই বেরিয়ে পড়তাম আশপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে। পাহাড়ি এলাকাগুলো এমনিতেই খুব সুন্দর হয়। পাহাড়ের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য ছাড়া আরও একটা জিনিস যা জনপ্রিয় হয় তা হলো এখানকার কালো জাদু এবং ভূত প্রেতের গল্প। আমার সহপাঠীরা মাঝে মধ্যেই এখানকার ভূত প্রেতের গল্প শুনিয়ে আমাকে ভয় দেখাতো। আমিও বাড়ি ফিরে নিজের ছোট ভাই বোনদের ভয় দেখানোর জন্য তাদের সেই সব গল্পগুলোই আবার শোনাতাম। যখন ওরা গল্প শুনতে শুনতে কাঁদতে শুরু করত তখন আমার বেশ মজা লাগতো। আমি প্রাণ খুলে হাসতাম। আমরা এখানে এসেছি সবেমাত্র কয়েকদিন হয়েছে। আমি আমার ছোট ভাই সচিনের সঙ্গে ক্রিকেট খেলছিলাম। আমার ওপর 3 জন ভাই বোনের দায়িত্ব দিয়ে মা নিশ্চিন্ত হয়ে ঘুমাতে চলে গিয়েছিল। আমার 2 ছোট বোন সেই খালি ঘর দুটোয় এক মনে খেলা করছিল। জানি না কি হয়েছে, হঠাৎ করেই যেন বোনের চিৎকারের আওয়াজ শুনতে পেলাম আমরা। আমি আর সচিন ব্যাট বল ওখানেই ছেড়ে চিৎকার যে দিক থেকে এসেছিল সেই দিকেই ছুটে গেলাম। চিৎকারের আওয়াজ শুনে মাও নিজের ঘর থেকে দৌড়ে বেরিয়ে এসেছিল। আমরা দৌড়ে হলের ভিতরে প্রবেশ করলাম। সেখানে কেউ ছিল না।
শুধুমাত্র সোনির কান্নার আওয়াজ শুনতে পাচ্ছিলাম। আমার বুঝতে বিলম্ব হলো না যে এই আওয়াজটা বাংলোর উল্টো দিক থেকে আসছে। আমি শচীনের হাত ধরে দৌড়ে বাংলোর সেই দিকটাতেই পৌঁছালাম যেদিকে যাওয়া বারণ ছিল। বাংলোর এই দিকটা ধুলো এবং মাকড়সার জালে ভর্তি ছিল। সামনে দেখলাম বিনি নিচে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, আর সোনি ওর সামনে দাঁড়িয়ে জোরে জোরে কাঁদছে। ঠিক সেই সময় মাও আমাদের কাছে চলে এসেছিল। বিনিকে ওই অবস্থায় দেখে মা চিৎকার করে উঠলেন।